ওকে ওয়েল তো দেখো ভাই আজকে আমরা সলভ করব সিলেট বোর্ড এখানে আমার যেভাবে হোক পিডিএফ বানাইতে মিশে গেছে। হ্যাঁ, আমি এটা লিখে দিচ্ছি সিলেট বোর্ড। সিলেট বোর্ড আমি অত লিখলাম না। এটা হচ্ছে সিলেট বোর্ড 23 সালের কোশ্চেন ভাই, এমসিকিউ। ওকে ওয়েল তো এখন একটু কথা বলি, হ্যাঁ তোমাদের একটু ফ্রি ফাও একটু জ্ঞান দিই। ওকে, যেহেতু আমার অনেক জ্ঞান কম। ওয়েল তো এখানে হচ্ছে দেখো ভাই, এমসিকিউ হচ্ছে তোমাদের 25 মার্ক, তাই না? এমসিকিউ কত? 25। এখন একটা স্টুডেন্ট যদি ধরো এমসিকিউ 25-এর মধ্যে ধরো ভাই 25-এ যদি টার্গেট করে, ওকে, তাহলে ভাই এই 25 পাওয়াটা কিন্তু এই প্ল্যানটা কিন্তু খুব অসম্ভব কিছু না। ওকে, তুমি ভালোভাবে পড়ো, তুমি পারবা। ওকে, এবং এমসিকিউ তুমি যখন ভাই তখন যদি ভালো রেজাল্ট করো তাহলে দেখো তোমার ওভারঅল কিন্তু তোমার রেজাল্ট ইজিলি ভালো হবে। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। বল তো ট্রাই করবা এমসিকিউ যেন 100% হয়, এটা ট্রাই করা খুব ভালো। সে বলে যে সিকিউ কে আমি ছেড়ে দিতে বলতেছি এমন কিছু না। ওকে, তো যাই হোক আমরা দেখি। বল তো এখানে দেখো ভাই 1 নম্বর এমসিকিউ দেওয়া আছে, একটি মিটার স্কেলের দৈর্ঘ্য কত? এখানে বলে দিচ্ছে কিন্তু ভাই মিটার স্কেল, জাস্ট এটা আছে 1 মিটার। ঠিক আছে, কত হবে? 1 মিটার। এটা আছে জাস্ট থিওরিটিক্যাল একটা কোশ্চেন। 2 নম্বরটাতে ভাই মজা আছে। ওকে, তো 2 নম্বরটা এখন দেখো। এখানে বলতেছে কি বলতেছে দেখো, নিচের কোন সম্পর্কটি সঠিক? ওকে, তো দেখো আমরা একটা একটা করে সব দেখবো। তো প্রথমে দেখো ভাই দিছে যে কতে হচ্ছে জাস্ট এটা একটা শক্তি বোঝাচ্ছে, যদিও বা তোমাদের আমারও মনে হয় এই কোশ্চেনটাতে আরেকটু ক্লিয়ার করা উচিত ছিল। তো যাই হোক, তো শক্তি বলতে এটা হচ্ছে বিভব শক্তি। তো দেখো বিভব শক্তি আমরা ভাই ইপি দ্বারা প্রকাশ করি, এখানে ভি দ্বারা প্রকাশ। ওকে, তো আমি ভি দ্বারা প্রকাশ করলাম। তো বিভব শক্তি ভি ইকুয়াল আমরা কি জানি ভাই বলো তো? এম জি এইচ। ওয়েল, তো আমাদের এম ভর আছে আমাদের ধ্রুবক, জিটাও কি বলতো ভাই ধ্রুবক। তো দেখো তাহলে ভি, তাহলে এই যে সমান আর ধ্রুবকের পরিবর্তন আমরা একটা কি লিখতে পারি ভাই? প্রপোর্শনাল সাইন, তাই না? প্রপোর্শনাল আছে কি বলতো তাহলে এইচ। তাহলে ভাই দেখো এই শক্তিটা কি আছে বলতো? উচ্চতার কি বলতো? সমানুপাতিক। অথচ এখানে কি বলতো ভাই দেওয়া আছে কতে ব্যস্তানুপাতিক দেওয়া আছে। সো ডেফিনেটলি কটা কি বলতো ভাই ভুল একটা অপশন। ওকে, এবার দেখো ফতে আবার কি করছে, ফতে দিছে ভাই এফ। এফ সবাই আমরা জানি কি বলতো ভাই বল, তো এটা সমান কি দিছে বলতো? এম জি এইচ। ওকে, এটা এটা হলো তো বল সমান তো আমরা সারা জীবন জানি কি বলতো ভাই, জানি আমরা বল সমান আমরা সারা জীবন জানি যে বল এফ সমান আছে ভাই এম এ। তাহলে ভাই এটা অবশ্যই আমরা 100% শিওর এটাও কি বলতো ভাই ভুল। ওকে, তাহলে খ নম্বর অপশনটাও ভুল। তাহলে আমরা গ নম্বর অপশনটা যাই। আচ্ছা, গতে না, আমি ঘতে আগে যাই, কারণ আমি আগে ভুল করতেছি। ঘতে দেখো তো ভাই, এটা দেখো তো স্প্রিং ধ্রুবকের একটা প্রবলেম কিছু মনে আছে না? তো এই স্প্রিং ধ্রুবকের এটা হচ্ছে ভি দ্বারা বোঝাচ্ছে সঞ্চিত শক্তি। তাহলে দেখো তো সঞ্চিত শক্তি স্প্রিং ধ্রুবকের সূত্র আমরা কি জানি বলতো ভাই? এটা তো ডাইরেক্ট ভুল ধরা আছে, তাই না? আছে হাফ কে এক্স স্কোয়ার। ওয়েল, যেখানে কে কেটা কি বলতো একটা আমাদের স্প্রিং ধ্রুবক। তো এখানে দেখো সবই ঠিক আছে কিন্তু হাফটা ভাই দেয়নি, তাহলে বলতো এটা কি বলতো তাহলে ভুল। তাহলে আমরা 100% শিওর ভাই এটা আছে ঠিক। তারপরেও কিভাবে ঠিক আমি এটা দেখাচ্ছি। দেখো দেখো ভাই, আমরা গতিশক্তিকে সাধারণত ই কে দ্বারা প্রকাশ করতে পারি, টি দ্বারা প্রকাশ করতে পারি। ওকে, ই কে দ্বারা প্রকাশ করা যায়, টি দ্বারা। তো সরি, আমি এখানে যেহেতু টি আছে আমি টি দ্বারা প্রকাশ করতেছি। ওকে, তো দেখো টি ইকুয়াল আমরা জানি কি বলতো ভাই হাফ এম ভি স্কয়ার। তো এখন দেখো ভাই, হাফ তো একটা ধ্রুবক, এমটাও একটা কি বলতো ধ্রুবক, বস্তুর ভর তো ধ্রুবকই হয়, তাই না? তাহলে এই যে সমান আর এই যে এটা হচ্ছে কি বলতো ভাই ধ্রুবক। তাহলে সমান আর ধ্রুবকের পরিবর্তে আমরা কি লিখতে পারি বলতো ভাই? একটা প্রপোর্শনাল সাইন। ওকে, তাহলে প্রপোর্শনাল আর থাকে কি বলতো ভাই ভি স্কয়ার। তাহলে দেখা যাচ্ছে ভাই গতিশক্তিটা হচ্ছে কি বলতো বস্তুর বেগের বর্গের সমানুপাতিক। তাহলে অবশ্যই ভাই বলতো কি খ নম্বরটা ঠিক। কোন লিখছে 3 নম্বর প্রবলেমটা দেখো ভাই কি দিছে, কোন লেখচিত্রের মাধ্যমে কি নির্ণয় করা যায় বলতো? ত্বরণ নির্ণয় করা যায়। ওকে, ত্বরণ দেখো ভাই যদি নির্ণয় করা যায়, তো দেখো এই যে তুমি দেখো তোমাদের যদি ঢাল নিয়ে ধারণা থাকে তাহলে তোমরা ভালোভাবে জানো বলতো ভাই বেগ বনাম সময় লেখ থেকে কি বলতো আমরা কি ত্বরণ নির্ণয় করতে পারি। ওকে, বল এবার দেখো বলতো আমরা 4 নম্বর এটা যদি যাই, এটা খুবই ইজি তোমাদের জন্য। ওকে, তাহলে এখানে কি বলতেছে যে স্থির অবস্থান হতে, তাহলে অবস্থান কি বলতে হবে স্থির। 0.2 ত্বরণে গতিশীল বস্তুর 2000 সেন্টিমিটার দূরত্ব অতিক্রমের পর বেগ কত হবে? আচ্ছা দেখি, তাহলে আমাদের এখানে সাইড নোট করি, দেখি কি কি দেওয়া আছে। তো দেখো স্থির অবস্থান, তাহলে ভাই আদি বেগ চোখ বুঝে কি বলতো জিরো। ওয়েল, ত্বরণ নির্মাণ কত বলতো ভাই? 0.2। ওয়েল,
আর কি দেওয়া আছে বলতো? অতিক্রান্ত দূরত্ব কি আছে বলতো ভাই? সেন্টিমিটার আছে, 2000 সেন্টিমিটার। ওকে, তো এটাকে আমরা জানি এই অঙ্কগুলো আমরা সব এসআই বানাই নেবো অঙ্কগুলোকে। ওকে, 100 সেন্টিমিটার 1 মিটার, তাহলে 100 দ্বারা ভাগ করো। তাহলে মনে হয় মেবি ভাই কত হবে? 20 মিটার। ওকে, এখন দেখো তাহলে বেগ, তো আমরা মনে হয় এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি যে ভি স্কোয়ার ইকুয়াল কিউ স্কোয়ার প্লাস 2a s। ওকে, তাহলে ভাই দেখো ভি স্কোয়ার, আচ্ছা ওয়েল, দেখো ভাই আদি বেগ ইউ এর মান 0, তাহলে এই পদটার মান কত হবে? আলটিমেটলি কত হবে ভাই? 0। তাহলে কি থাকে বলতো এখন? 2 গুণন এ এর মান কত বলতো ভাই? 0.2 গুণন এস এর মান কত বলতো? 20। মেবি এখন এটাকে হিসাব করতে দিই কত আসে। আচ্ছা এটা শূন্য, 2 আসবে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। তাহলে ভির মান আসতেছে কত বলতো ভাই? রুট রুট ওভার হচ্ছে 8। ওকে, তো এটা যদি আমরা একটু দেখি, হিসাব করি, দেখি কত রেজাল্ট আসে। ওকে, সরি ভাই, একটু সমস্যা হওয়ার জন্য। তা আমরা দেখো, আমরা যদি হিসাবটা আমরা যদি করি, রুট হচ্ছে 8, তো এটাই আমার ভ্যালু আসতেছে ভাই 2.828। ওকে, তো দেখো তো 2.828 আছে, মেবি আছে। ওকে, তো দেখো ভাই সাইডে হচ্ছে কত বলো তো? তাহলে কত ঠিক হচ্ছে? 1 নম্বর ঘন্টা। ঠিক আছে, এসে অবস্থা। এবার দেখো ভাই আমাদের যেটা দেওয়া আছে 5 নম্বর সেটা যদি আমরা দেখি যে কোন যন্ত্রে আলোক শক্তিকে শক্তি বানাবে তাপ, মানে আলোক শক্তিকে তাপে কনভার্ট করতেছে, তাই না? তো দেখো ইনপুট হচ্ছে আমাদের আলো, মানে আলোক শক্তিকে আমরা কি বানাবো বলতো ভাই? তাপ শক্তি। কতে আছে জেনারেটর, ভাই এটা সম্পূর্ণ মিছে কথা। ফটোগ্রাফিক ফিল্ম নো, থার্মোকপল নো। এটা থিওরিটিক্যাল কোশ্চেন, তোমরা একটু দেখবা। এটা হচ্ছে কি বলতো? মাইক্রোওয়েভ। তো এখন দেখো এখানে কি বলতেছে, এবার এই উদ্দীপকটা থেকে 6 আর 7 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। ওকে বল, তো এখানে একটা বস্তু, এটা একটা বস্তু দেওয়া আছে, এই বস্তুর ভর হচ্ছে কত বলতো ভাই? 20 গ্রাম। তো এখানে কি বলতেছে যে 500 সেন্টিমিটার উপর হতে বস্তুটি মাটিতে পড়তে কত সেকেন্ড সময় লাগে ভাই বলতো? 4.12। ওকে, তো দেখো ভাই পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আমরা জানি কি বলতো ভাই? পড়ন্ত বস্তু যেখান থেকে ছেড়ে দেওয়া হয়, মানে রিলিজিং যে পয়েন্ট আছে, এখানে কি বলতো ভাই? বেগটা কি বলতো? 0 না? ওকে ওয়েল, সাইড নোটটা করতেছি। তারপরে দেখো কত উপর থেকে পড়ে ভাই? 500 সেন্টিমিটার। তাহলে মিটার বানিয়ে নেবো, তাই না? কি বলতো? 100 দ্বারা মানে ভাগ। তাহলে আমাদের কত আসবে বলতো? 5 মিটার। ওয়েল, তারপরে কি দেওয়া আছে বলতো ভাই? টাইম দেওয়া আছে। টাইমটির মান কত বলতো? 4.12 সেকেন্ড। 4.12 সেকেন্ড। ওয়েল, আর মেবি বস্তুর ভর দেওয়া আছে একটা, আর একটা তথ্য। তো এটা হচ্ছে কত বলতো ভাই? 20 গ্রাম। তাহলে 20 কে আমাদের কি বলতো ভাই? কি করতে হবে? 1000 দ্বারা ভাগ করতে হবে। তো 20 কে আমরা যদি 1000 দ্বারা ভাগ করি, আমাদের কত আসবে বলতো? এটা আসবে কত? 0.02। তো কেজি একক ঠিক রাখবা কিন্তু। অনেক সময় পোলাপান তোমরা খুব খুব ভালো অঙ্ক পারো, কিন্তু ওই যে একক কনভার্ট করার না করার কারণে, ভুলে যাওয়ার কারণে তোমাদের অঙ্ক ভুলে যায়। তাহলে ভাই দেখো এই অবস্থায় বস্তুর সঞ্চিত শক্তি, তাহলে একটা পড়ন্ত বস্তু যখন যেখান থেকে ছেড়ে দেওয়া হয় ওই পজিশনে কি থাকে বস্তুর বলতো ভাই? শুধুমাত্র বিভব শক্তি থাকে। গতি শক্তির মান কত হয়? 0। তাহলে ওখানে বিভব শক্তিটা হচ্ছে সঞ্চিত শক্তি, তাহলে সেটা হচ্ছে ইপি বা ই যাই বলো না কেন, এম জি এইচ। আমরা যদি মান বসাই ভাই, এবার মান হচ্ছে কত? 0.02। জির মান হচ্ছে 9.8। এইচ এর মান কত বলতো? 5। ওকে, তো আমরা যদি এগুলো যদি গুণ করি ভাই, 0.02 গুণন হচ্ছে কত বলতো? 5। আমি একবার হিসাবটা ক্লোজ করতেছি। এটা আসতেছে আমার হচ্ছে কত আসতেছে বলতো? 0.98। ওকে, আচ্ছা, 0.98 জুল। তাহলে ভাই দেখো আমাদের এটা কোন নম্বর অপশনটা ঠিক? ওকে, আচ্ছা ওয়েল, তো এখানে দেখো আমার অনেক সময় ক্যালকুলেশন করতে ভুল হতেই পারে। তোমরা যদি ক্যালকুলেশন আমার ভুল হয়, ওইটা ঠিক করে নেবা। ঠিক আছে, বাট তোমরা সিস্টেমটা ঠিক রাখবা। আমি যে স্টাইলে করতেছি ওই স্টাইলে হয়ে যাবে। এবার দেখো বলতেছে ভাই, এবার হচ্ছে এটা বহুপদী সমাবেশ হচ্ছে, এই উদ্দীপকটা থেকে অ্যান্সার করতে হবে। প্রথমে হচ্ছে বস্তুর ওজন চেক করতে হবে। ওকে, ওজন ডাব্লিউ সমান আমরা কি জানি বলতো ভাই? ডাব্লিউ সমান হচ্ছে এমজি, তাই না? এম
ইন্টু জি। এম এর মান আছে 0.02, জির মান ভালো তো ভাই কত 9.8। ওকে, তাহলে এটা যদি গুণ করো ভাই তাহলে আমাদের কত আসবে বলো তো? আবার তুমি করো দেখো 0.196 ওজন এক নিউটন বল, ওজন এক ধরনের বল। ছ নম্বরটা যদি ভাই 2 নম্বর অপশনটা যদি চেক করে বলো তো, বস্তুটি সমবেগে গতিশীল, একদম সম্পূর্ণ মিছে কথা একটা। দেখো ভাই আমরা জানি যখন একটা বস্তু উপর থেকে নিচে পড়ে মানে মুক্তভাবে যখন পড়ে তখন এটা অবশ্যই কি জি ত্বরণে চলে না? ওকে, যদি বাধা দানকারী বল থাকে সেক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে সম্পূর্ণ আলাদা। তাহলে ভাই এটা তো বলাই আছে যে এটা আমরা দেখো জি ইউজে করতেছি অল টাইম। তাহলে ভাই তাহলে অবশ্যই বস্তুটা কি ত্বরণে চলতেছে, অভিকর্ষ ত্বরণে, সমবেগে চলার কোনো চান্স নেই। তারপরে দেখো ভাই 3 নম্বর অপশনটাতে বলতেছে, তাহলে 2 নম্বর অপশনটা ভাই ভুল, 1 নম্বরটা ঠিক আছে। 3 নম্বরটা একটু সিলেক্ট করি, বস্তু প্রবাহী ঘর্ষণ হয়েছিল। আমি একটা কথা বলি ভাই, যখন কোনো বস্তুর গতি বায়ু মাধ্যম আর তরল মাধ্যম দিয়ে হবে তখন তোমরা শিওর হতেই পারো। আমরা জানি তোমাদের বই দেখো দেওয়া আছে যে কোনো বস্তু বায়ু আর তরল মাধ্যমে যদি গতিশীল হয় তখন কি বলতো বস্তুর কোন সংঘর্ষ হবে ওখানে ভাই? প্রবাহী সংঘর্ষ। তাহলে আমাদের 3 নম্বরটা ঠিক। তাহলে 1 আর 3 মেবি সত্য, তাহলে 6 নম্বর অপশনটা ঠিক আছে। ওকে, 8 নম্বর অপশনটা দেখো ভাই, আমরা যদি দেখি 8 নম্বর এমসিকিউটা, এখানে একটা বলতেছে গোলীয় দর্পণ প্রতিফলক পৃষ্ঠের মধ্যবিন্দুকে কি বলে? ওকে, তো আমরা তো গোলীয় দর্পণ সবাই চিনি তাই না? গোলীয় দর্পণ হচ্ছে ভাই 2 প্রকার, একটা উত্তল আর একটা হচ্ছে কি বলতো অবতল। তো দেখো আমি যদি গোলীয় দর্পণটা একটু আঁকার চেষ্টা করি, ধরো হোক বাজে হোক, হয়। তো ভাই দর্পণটা অনেকটা এই টাইপের না, গোল। ওকে, এবার দেখো, এবার আচ্ছা আমি এটাকে অবতল নিতে পারি উত্তল নিতে পারি, নিলাম আমি ইচ্ছা মতন। আমি ধরো এটাকে কি, এটা কি দর্পণ বলতো? এটা হচ্ছে অবতল দর্পণ তাই না? ওকে, তাহলে ভাই এই যে দেখো, এটা হচ্ছে আমাদের এই যে বাইরের পৃষ্ঠটা আছে, এই যে দেখো বাইরের পৃষ্ঠটা আছে, এই যে বাইরের যে পৃষ্ঠটা এটা আছে ভাই আমাদের সিলভারিং করা বা পাড়া লাগানো। তাহলে ভাই এই যে ভিতরে যে পৃষ্ঠটা আছে না, এটাই হচ্ছে ভাই হচ্ছে প্রতিফলক পৃষ্ঠ। তাহলে আমারটা তো একদম একুরেট ভালোভাবে আঁকিনি, তাহলে এই যে প্রতিফলক পৃষ্ঠ এটাকে কি ধরা হয় বলতো ভাই? মধ্যবিন্দু। এবং যে কোনো গোলীয় দর্পণের ক্ষেত্রে এই যে প্রতিফলক পৃষ্ঠের যেটা মধ্যবিন্দু ভাই এটাকে বলা হচ্ছে মেরু। কি বলে? মেরু। আর ইংরেজিতে যেটাকে বলা হচ্ছে পোল। কি বলতো? পোল, প্রিয় এলি মেরু। এবার দেখো ভাই, তারপরে আমি আরেকটু ক্লিয়ার করি, তাহলে এটার উত্তর তো পোল হচ্ছে, মেরু হচ্ছে, তাহলে এটা তো আমরা 100% শিওর। আমি আরেকটু জিনিস ক্লিয়ার করতে চাচ্ছি। তারপরে দেখো ভাই, এই গোলকের উপর একটা বক্রতার কেন্দ্র আছে, এটাকে সি দ্বারা প্রকাশ, আর মেরুটাকে পি দ্বারা প্রকাশ। এন্ড এই বক্রতার কেন্দ্র আর আহ মেরুর মাঝখানে মধ্যবর্তী বিন্দুকে ভাই বলে আবার প্রধান ফোকাস। ওকে, তোমরা একটু এটা এক্সট্রা একটু বলতেছি, তুমি মনে রাখবে। আচ্ছা, এটাকে প্রধান ফোকাস কেন বলে, এটা কিন্তু একটা ডেফিনেশন আছে, ওকে, লজিক্যাল কারণ আছে। তো যাই হোক, তোমরা এতটুকু মনে রাখতেছো যে মেরু আর বক্রতা কেন্দ্রের মধ্যবিন্দুটা হচ্ছে কি বলতো ভাই? প্রধান ফোকাস। এবং এই যে সি থেকে এফ আর এফ থেকে পি, এই দুইটা কি বলতো ভাই? সমান। ওকে, এই হচ্ছে অবস্থা বল। তো এখন দেখো ভাই, আমরা যদি নেক্সট এমসিকিউ যদি যাই, এখন আমাদের 8টা হয়েছে না? ওকে, এবার দেখো ভাই 9 নম্বর এমসিকিউটা যদি যাই, বল। তো সরি ভাই, দেখো একটু সমস্যা ছিল। এখন দেখো আমরা যদি ভাই 9 নম্বর এমসিকিউটাতে যদি যাই, দেখো 9 নম্বর এখানে কি বলতেছে? শব্দের তীব্রতা রেখা কোনটি বলতো? তোমরা শব্দ তরঙ্গ অধ্যায়ে পাবা, ঠিক আছে? এটা রাইট, ম্যাথমেটিক্যাল প্রবলেম যখন পাবা কলেজে ওঠো, তো যাই হোক, এটা প্রবলেম উত্তর হচ্ছে কি বলতো? ওয়েভ পার মিটার স্কয়ার। এর ডাব্লিউ হচ্ছে ওয়েভ, আর এই যে এমতে হচ্ছে মিটার, তোমরা ভালোভাবে জানো। 10 নম্বর প্রবলেমটা দেখো ভাই কি বলতেছে, যে সকল প্রকার বিম্ব গঠন করা যায়, যে কোনো প্রকার বিম্ব। আচ্ছা এখন দেখো, বিম্ব আমরা কয় প্রকার জানি বলতো? বিম্ব আমরা জানি হচ্ছে 2 প্রকার, একটা আছে ভাই বাস্তব বিম্ব, আর হচ্ছে কি বলতো অবাস্তব বিম্ব। আচ্ছা, তো প্রথমে আমি একটা কথা বলি, এই অবাস্তব বিম্ব ভাই সকল প্রকার দর্পণে পাওয়া যায়, সেটা সমতল হোক আর গোলীয় দর্পণ হোক। তাহলে আমি এখানে সকল প্রকার দর্পণ দিলাম, সকল প্রকার দর্পণ। Well, এবার আসি বাস্তব বিম্ব ভাই। ভাই আমরা একমাত্র জানি সেটা আছে অবতল দর্পণটা আছে না, এখানেই শুধু ভাই কি বলতো আমাদের বাস্তব বিম্ব আসে। কিন্তু ভাই তুমি যদি সমতল আর উত্তলের কথা চিন্তা করো ভাই, কখনোই বলতো বাস্তব বিম্ব আসে না। এটা তোমরা জ্যামিতিক চিত্র আঁকাআঁকি করছিলা, বুঝছো? ওই যে অবতল দর্পণে যে 6টা
ছয়টা অবস্থানের জন্য ছয়টা ছবি, ওকে? তো ওখান থেকে তোমরা এটা ভালো বুঝতে পারবো। ওয়েল, তো এখন দেখো ভাই, তাহলে অবতল দর্পণে আমরা বাস্তব বিম্বও পাচ্ছি, আর অবাস্তব বিম্ব সকল প্রকার দর্পণ মানে অবতলও পাওয়া যাবে। তাহলে অবশ্যই ভাই এটা কনফার্ম কি বলতো, 1 নম্বর অপশন ঠিক। এবার দেখো ভাই, উত্তল দর্পণটাতে আমরা যদি যাই, উত্তল দর্পণের ক্ষেত্রে দেখো কি বলতেছে, উত্তল দর্পণ তো জীবনে না, আমি তো বললাম একমাত্র বাস্তব বিম্ব পাওয়া যাচ্ছে অবতল দর্পণে। এবার আসি ভাই অভিসারীর কথাটা কি। ভাই অভিসারী হচ্ছে কি, মিলিত করা, কি বলতো, মিলিত করা, যে দর্পণে মিলিত হয়ে যে প্রতিফলিত রশ্মিগুলো, বাংলা কথা। তো একমাত্র হচ্ছে ভাই এই অবতল দর্পণে কি বলতো, আমাদের কি মিলিত হয়। তাহলে এটাকে আমরা কি বলতে পারি বলতো ভাই, অভিসারী দর্পণ। well, তো এই অবস্থা, তাহলে আমাদের 1 আর 3 কি বলতো ভাই সঠিক। তোর কই কই এই যে গ নাম্বার অপশন আছে। ওকে, তো এবার দেখো ভাই, 1 নম্বর অপশনে কি এমসিকিউ কি বলতেছে, এখানে বলতেছে নৌকা চালানোর সময় কোন ঘর্ষণ বল কাজ করে। আমি কিছুক্ষণ আগে বলছিলাম ভাই, কি বলতো, বায়ু আর তরল, এদের মধ্যে যে সংঘর্ষটা হয় কি বলতো ভাই, এটাকে কি বলে, প্রবাহী সংঘর্ষ। Well, এই হচ্ছে অবস্থা। তো এখন দেখো ভাই, আমাদের এই যে আবার একটা সার্কিট দেওয়া আছে, এই সার্কিট দেখে কি বলতো, 12 ও 13 নম্বর এমসিকিউ সলভ করতে হবে। তো এখানে দেখো আমাদের 12 নম্বর অপশনে কি বলতেছে, বর্তনীর তুল্যরোধ বের করতে হবে। তো প্রথমে তুল্যরোধ বের করবো, তাই না? তো আমাদের কোনটা কোন সমবায় আছে এটা বুঝতে হবে। রোধ আছে ভাই কয়টা, 3টা, R1 R2 R3। তার মধ্যে দেখো ভাই R2 আর R3 কিসে আছে বলতো, সমান্তরালে আছে। ওকে, এটা তোমাদের বুঝতে হবে কিন্তু। তাহলে আরো সরি, R2 আর R3 কিসে আছে ভাই, সমান্তরালে আছে। তারপরে এই দুটো মিলে যখন একটা হবে, তখন R1 এর সাথে সেটা কি হবে বলতো, শ্রেণী। এখন R2 আর R3 এর আগে তুলনাটা হিসাব করো। তাহলে এখন এই দুটো রোধ কি ভাই বলতো, সমান্তরালে আছে না? তাহলে আমি এখানে তোমাদের শেষটা একটা নিয়ম শিখাচ্ছি। যদি ভাই দুইটা রোধ সমান্তরালে থাকে, তখন তাদের তুল্য রোধ কেমনে বের করবো জানো? উপরে হবে রোধ দুইটার গুণফল। তাহলে 4 গুণন 12, আমি একবারে গুণফলটাই লিখি, হ্যাঁ। উপরে কি হবে ভাই, রোধ দ্বয়ের গুণফল, তাহলে 4 আর 12 গুণফল কত বলতো, 48। আর নিচে হবে ভাই রোধ দুইটার কি যোগফল, তো 4 আর 12 যোগফল কত, 16। এটা শর্টকাট টেকনিক, চোরামো যাই বলো না কেন, চোরামো না, এটা লজিক্যালি হয়। তাহলে ভাই কত আসে বলতো, 3। তাহলে এই দুইটার বিনিময়ে আমরা কত রকমের রোধ পাচ্ছি বলতো, 3। আর এর পাশে আছে 2, তাহলে 3 আর 2 কত যোগ হলো ভাই, আছে 5। ওকে, তো তোমাদের কিন্তু সার্কিট চিনতে হবে ভাই, সার্কিটের যখন রিলেশন তোমরা জানবা, তখন ইজিলি হবে। ঠিক আছে, ওকে। এখন দেখো ভাই 13 নম্বর আহ এমসিকিউতে যদি আমরা দেখি একটু, R2 আর R3, এই যে এটা হচ্ছে R2 রোধ, এটা হচ্ছে ভাই R3 রোধ। তাহলে এই দুইটার রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য সমান, অবশ্যই সত্য কথা ভাই। ওকে, তো আমরা জানি কি জানি বলতো, দেখো ভাই আমি একটু বেশি দেখাচ্ছি, বকবক করতেছি। দুইটা রোধ যদি ভাই শ্রেণীতে থাকে, তাহলে তখন ওদের মধ্যে কি হবে, যদি সমান্তরাল থাকে তখন ওদের মধ্যে কি হবে। আচ্ছা, আমি একটু লেখাটা যদি ভালো করে নিই, দেখা তো আমার ভালো হয় না। বল, তো দেখো শ্রেণী আর হচ্ছে সমান্তরাল, এটা হচ্ছে আমি কারেন্ট। আচ্ছা, আমি অত না লিখি, আমি শুধু আই দিই, হ্যাঁ, তোমরা তো বুঝইলে। আই, এটা হচ্ছে ব্যাপারটা যদি, এখন দেখো ভাই দুইটা রোধ যদি আমাদের শ্রেণীতে থাকে, তখন ওদের মধ্যে কি হবে জানো, কারেন্ট যাবে সেম। ওদের মধ্যে কারেন্টের মান কি হবে, একই, কিন্তু ওদের ভাই দুই প্রান্তের বিভব পার্থক্যের মান কি হবে বলতো, অসমান, আলাদা। আমি অসমান দিই, হ্যাঁ। আর ভাই দুইটা রোধ যদি সমান্তরাল থাকে, তখন ওদের মধ্যে কারেন্টটা হবে ভিন্ন বা অসমান। কিন্তু ভাই বিভব পার্থক্যটা হবে সেম, সমান বা একই, যাই বলি না কেন। কি বলতেছে, R2 আর R3 এর রোধের ক্ষমতাটা কি বলতো ভাই, ভিন্ন। আচ্ছা, এখন এদের ক্ষমতাটা ভিন্ন, তুমি কিভাবে করতে পারো, এটা ম্যাথমেটিক্যালি করতেই পারো তোমরা। ওকে, কিভাবে করবা, তুমি এটা সূত্র জানো, P ইকুয়াল VI। ওকে, আচ্ছা, আমি এই যে P ইকুয়াল VI সূত্রটা দিয়ে প্রমাণ করে দিই কেন সমান হবে না। আচ্ছা, তাহলে এটা ধরো P2 নাম দিলাম, আর আছে P3 রোধেরটা, R3টা আছে, আমি P3 দিলাম, হ্যাঁ। তাহলে দেখি আই, দুইজনের বিভব পার্থক্য হবে ভাই সেম, কিন্তু কারেন্টটা কি একই হবে, কারেন্টটা কিন্তু আলাদা হবে। এই R2 রোধের ক্ষেত্রে ধরো I2 কারেন্ট, R3 রোধের ক্ষেত্রে আমি দিলাম ভাই I3 কারেন্ট। তাহলে ভাই দেখো তুমি জীবনে কি বলতো,
এই I2 আর I3 মান যেহেতু আলাদা, তাহলে P2 আর P3 মানও কি বলতো ভাই কোনোদিনও সমান হওয়া পসিবল। আমি তো এটা তুলনা করে বললাম, হ্যাঁ, তোমরা ম্যাথমেটিক্যালি করে দেখতে পারো। ওকে, তাহলে এটা কোনোদিনও ক্ষমতা সমান হবে না। এবার দেখো ভাই R1 আর R3 রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ ভিন্ন হবে। এই যে এটা হচ্ছে R1, এটা কি হচ্ছে ভাই বলতো R3, এদের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ ভিন্ন হবে। হ্যাঁ, এটা ভিন্ন হওয়াটা খুব স্বাভাবিক। যদি ভাই দেখো এই দুটো যদি ডাইরেক্ট শ্রেণীতে থাকতো, ওকে, তাহলে ওদের মধ্যে দিয়ে সেম কারেন্ট যেত। কিন্তু দেখো ওদের সমবাহী কিন্তু সমবাহী ভাই কখনো সেম নাই। তাহলে এদের মধ্যে দিয়ে কারেন্টটা এর মধ্যে দিয়ে কারেন্টটা কি ভিন্ন যাওয়াটা খুব নর্মাল একটা জিনিস। ওকে, তাহলে অবশ্যই কি বলতো তড়িৎ প্রবাহ কি হবে ভিন্ন হবে। আমরা দেখতেছি তিনটা অপশনই সঠিক। 1 2 3। আধুনিক বিজ্ঞানের জনকেরা এটা হচ্ছে গ্যালিলিও, এটা একটা থিওরিটিক্যাল প্রবলেম। ঠিক আছে, বল। এবার দেখো আমরা এই যে ছবিটা দেখে আমাদের 15 আর 16 নম্বর প্রবলেমে কোশ্চেন উত্তর দিতে হবে। ঠিক আছে ভাই, তো আমরা একটু দেখি। হ্যাঁ, আচ্ছা আমি একটু নতুন করে একটু ছবি আঁকতেছি তরঙ্গটা। দেখো আমি কয়েকটা বিন্দু যদি এখানে নেই, মনে করো সমদূরত্বে, অর্থাৎ আচ্ছা এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু। আচ্ছা দেখো আমরা, আমি যদি ছবি একটা একটা আঁকার চেষ্টা করি, যাক আমার ছবি আঁকা ভাই খুব বাজে। তাই তাহলে এবং আমরা 100% শিওর ভাই এটা হচ্ছে কি বলতো অনুপ্রস্থ তরঙ্গ। এখন দেখো ভাই এটা অনুপ্রস্থ বা আর তরঙ্গ। তাহলে এই যে উপরে যে বিন্দুগুলো আছে না ভাই, এই বিন্দুগুলোকে বলে তরঙ্গ চূড়া। কি বলে? তরঙ্গ চূড়া। আর এই যে দেখো এই যেগুলো আছে না নিচের বিন্দুগুলো, এগুলোকে কি বলে বলতো তরঙ্গ পাদ। আর এই যে ভাই এই বিন্দু, তাহলে এই যে এইটা আর এইটা, এটাকে কি বলে বলতো ভাই আমি তরঙ্গ চূড়া লিখলাম। এখন দেখো, আচ্ছা আমি আরো যদি একটু স্পেসিফিক্যালি লিখে দিই, দেখো আর একটু তোমাদের কি দেখো বিন্দুগুলো আগে মার্কিং করে দিই। দেখো ধরো এটা হচ্ছে এই বিন্দু ভাই, এটা হচ্ছে বি বিন্দু, এই বিন্দুটার নাম দিলাম কি বলতো ভাই সি, নাম দিলাম ডি, এটা নাম দিলাম হচ্ছে কি বলতো ভাই ই, এটাকে কি বলতো ভাই নাম দিলাম এফ, এটার নাম দিলাম ভাই কি জি, এটা হচ্ছে কি বলতো ভাই এস, এটা হচ্ছে আই। তো ভাই দেখো প্রথমে উপরে যে বিন্দুগুলো আছে ভাই দেখো বি আর কি এফ না, এদেরকে আমরা বলবো তরঙ্গ চূড়া। এই বিন্দুগুলোকে কি বলবো বলতো ভাই তরঙ্গ চূড়া। কেটা কেটা এই যে বি বিন্দু আর হচ্ছে এফ বিন্দু, একটু বোঝো। ওকে, এবার দেখো কিন্তু নিচের যে বিন্দুগুলো আছে ভাই এদেরকে আমরা বলবো তরঙ্গ পাদ। কি বলতো ভাই এই ডি বিন্দুটা আর হচ্ছে কি বলতো এইচ বিন্দুটা। ওকে, আচ্ছা এখন মাথায় রাখবা ভাই তরঙ্গ চূড়ায় যে সকল যতগুলো বিন্দু থাকবে, আমি তো এটা ছোট্ট একটা তরঙ্গ হচ্ছে দেখতে, তো তরঙ্গ চূড়ায় যতগুলো যে যে সকল বিন্দু তরঙ্গ চূড়ায় আছে মাথায় রাখবা ভাই ওরা হচ্ছে সমদশা সম্পন্ন। কি দশা সম্পূর্ণ? সমদশা সম্পূর্ণ। এটা বোঝানো যায় এমসিকিউ তে ভাই, এটা এত বড় একটা টপিক হয়ে যাবে, বোঝানো খুব টাফ হয়ে যাবে, মানে বিশাল বড় ভিডিওটা হয়ে যাবে। ওকে, তো যাই হোক, এটা একটু মাথায় রাখবে। আর এই যে আবার তরঙ্গ পাতে যে বিন্দুগুলো আছে না, তাহলে এদেরও দশাগুলো কি বলতো সেম। তাহলে এখানে বি বিন্দু আর এফ বিন্দুর দশা সেম, আবার ডি আর এইচ বিন্দুর কি বলতো ভাই দশাও সেম। আচ্ছা এখন দেখো এই যে তরঙ্গ চূড়া, একটা তরঙ্গ চূড়া থেকে আরেকটা তরঙ্গ চূড়া, একটা তরঙ্গ চূড়া থেকে আরেকটা তরঙ্গ চূড়ায় যদি তুমি যাও ভাই, একটা তরঙ্গ একটা পুরো একটা পূর্ণাঙ্গ একটা তরঙ্গ গঠিত হবে। এইভাবে তোমার মনে রাখো। আবার একটা তরঙ্গ পথ থেকে আরেকটা তরঙ্গ পথে তুমি যদি দাও, এখানেও একটা কি বলতো ভাই পূর্ণাঙ্গ তরঙ্গ গঠিত হবে। কিন্তু এখন দেখো ভাই এই যে এই বিন্দুগুলোর তাহলে নাম কি? তুমি বলতে পারো যে স্যার এই বিন্দুগুলোর নাম কি? সরি স্যার না ভাই। ওকে, এটা আছে এ সি, তারপরে ভাই এটা আছে কি বিন্দু বলতো ই বিন্দু, একটা আছে জি বিন্দু, আর একটা আছে কি বলতো ভাই আই। ভাই আমি ইজিলি যদি তোমাদের যদি বলি, এই যে দেখো এই যে দেখো এই যে এই রেখাটাকে তুমি সাম্যরেখা ধরো না কেন, ধরো তুমি সাম্যরেখা। ওকে, তুমি আপাতত এদের একটা নাম দিয়ে দিই আমি, কি হুদাই একটা ধরো এই যে এসি, এই যে সাম্য অবস্থানে যে সকল বিন্দুগুলো আছে এদের নাম ভাই দিয়ে দাও তুমি নিষ্পন্দ বিন্দু। পরে তুমি এটা কোনো সময় যাবা, আপাতত তুমি মনে রাখো যেটা একটা হুদাই একটা নাম, আমরা একই করছি। তাহলে এবার কথা আছে স্যার পাশাপাশি, যদি আপনি তো বলেন যে পাশাপাশি দুইটা যে ভাই পাশাপাশি দুইটা তরঙ্গ চূড়া মিলে কি হয় একটা তরঙ্গ, আবার পাশাপাশি দুইটা তরঙ্গ পাদ মিলে একটা কি বলতে হয় তরঙ্গ। আপনার কথা আছে পাশাপাশি দুইটা নিষ্পন্দ বিন্দু দিয়ে কি হয় একটা তরঙ্গ হয় না,
অর্ধেক তরঙ্গ হবে। কয়টা তরঙ্গ হবে? অর্ধেক। তাহলে এ থেকে সি কয়টা তরঙ্গ বলো তো ভাই? একটা। যদি এ থেকে যদি আমি ই বলি দেখো তো, তাহলে এ থেকে সি অর্ধেক, সি থেকে ই অর্ধেক, তাহলে অর্ধেক অর্ধেক কয়টা হবে বলো তো ভাই? একটা হবে। একটু মনে রাখবা। ওকে, তো দেখো এখন যদি আমরা এমসিকিউটা সলভ করি খুব ইজি হবে। তাহলে দেখো এই যে ভাই এখানে একটা বিন্দু দিছে, এটার নাম কি দিছে বলো তো? পি। এখানে একটা বিন্দু দিছে, এটার নাম দিছে পি1। এটা হচ্ছে পি1। দেখো দুইটা কি তরঙ্গ উৎপন্ন বিন্দু না, সরি, তরঙ্গ চূড়াতে আছে না? কি বলতো ভাই? তরঙ্গ চূড়া। তাহলে এই দুটো কি বলতো? সমদশা সম্পন্ন। এবং এদের মধ্যবর্তী দূরত্বটা হবে কি? একটা তরঙ্গ দৈর্ঘ্য বা একটা তরঙ্গ। আবার দেখো ভাই, এখানে কিউ, এখানে আছে কিউ1। এই দুটো কি নিষ্পন্দ, সরি, আমাদের তরঙ্গ পাদে আছে না? কোথায় আছে বলতো? তরঙ্গ পাদে। তাহলে এরা দুজন কি বলতো? সমদশা সম্পন্ন, এবং এদের মধ্যবর্তী দূরত্বটা হবে ভাই কটা তরঙ্গ বলতো? একটা, বা একটা তরঙ্গ দৈর্ঘ্য। এই যে এম, এই যে আর, এন, এটার নাম কি? আর1। এরা কি বলতো ভাই? আমরা বলতেই পারি, কি বলতে পারি বলতো? নিষ্পন্দ বিন্দু। তো যাই হোক, প্রথমে দেখো আমাদের কি চাইছে বলতো ভাই? তো কম্পাঙ্ক কত? তো কম্পাঙ্কের একটা আমরা সূত্র জানি বলতো ভাই, এফ ইকুয়াল এন ভাগ টি। এন হচ্ছে কি বলতো ভাই? তরঙ্গ সংখ্যা। তাহলে আমাদের দেখো, এম এ শুরু হয়েছে তরঙ্গটা, এই যে এই জায়গায় এখানে এসে শেষ হয়েছে। এখন গণ ভাই কটা তরঙ্গ আছে? তা আমি দেখো, এম থেকে এন পর্যন্ত কটা তরঙ্গ ভাই? একটা। আবার এই এন থেকে এই পর্যন্ত একটা, কারণ তাই না? পাশাপাশি দুইটা তো নিষ্পন্দ বিন্দু মিলে কি হয় বলতো? অর্ধেক। তাহলে এম থেকে এন একটা, আবার এই যে এম থেকে এইটা, এই যে এইটুক, তাহলে কটা তরঙ্গ ভাই? দুইটা। তাহলে দুই তরঙ্গ সংখ্যা। টাইম কয় সেকেন্ড লাগছে বলতো ভাই? 0.02। তাহলে এটা যদি মেবি আমরা যদি হিসাব করি কত আসবে বলতো? 100, দুই দিয়ে কাটা, হ্যাঁ, এটা হচ্ছে 100 হার্জ আসতেছে ভাই। এটা আমার খুব কাটাকাটি হয়েছে না? আমি সরি খুবই। এই যে 100 হার্জ। ওকে, এই যে অবস্থা। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে ব্যাপার স্যাপারটা কি। ওকে, তাহলে যে দেখো উপরে যে বি বিন্দু আর এই যে এফ বিন্দু, এটা আমার একটু কেমন দেখা যাচ্ছে? ওকে, বি আর এফ বিন্দুকে আমরা কি বলতো ভাই? কি বলবো? তরঙ্গ চূড়া। আর এই যে ডি বিন্দু নিচে যারা আছে তাদেরকে বলবো তরঙ্গ পাত। এই বিন্দুগুলো, আর যার সাম্য অবস্থানে যে বিন্দুগুলো আছে ভাই, সাম্যরেখা, এগুলোকে আমরা কি বলবো বলতো? নিষ্পন্দ বিন্দু। ওকে, এই হচ্ছে অবস্থা। পাশাপাশি দুইটা নিষ্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হবে একটা তরঙ্গ দৈর্ঘ্যের অর্ধেক, মানে λ/2। আর পাশাপাশি দুইটা তরঙ্গ চূড়া বা পাশাপাশি দুইটা তরঙ্গ পথের মধ্যবর্তী দূরত্বটা কি হবে বলতো ভাই? একটা তরঙ্গ দৈর্ঘ্য। ওকে, এই হচ্ছে অবস্থা। আচ্ছা, আমি যদি একটু এটা ক্লিয়ার করে একটু লেখার চেষ্টা করি। দাঁড়াও। বল। তো দেখো, যদি পাশাপাশি, পাশাপাশি, না, পাশাপাশি দুটি তরঙ্গ চূড়া, আমি সংক্ষেপে তরঙ্গ লিখে চূড়া লিখলাম। ওকে, তুমি এখন কি ধরে নেবা? পাশাপাশি দুটি তরঙ্গ চূড়া, বা পাশাপাশি দুটি তরঙ্গ, এই কথাটা একটু উজ্জ্বল আছে, যে হবে এটার মধ্যবর্তী দূরত্বটা কি হবে বলতো ভাই? একটা তরঙ্গ দৈর্ঘ্য, মানে একটা তরঙ্গ দৈর্ঘ্য, বা একটা তরঙ্গ। আবার পাশাপাশি দুইটা যদি কি হয় বলতো ভাই? তরঙ্গ পাত। আমি শর্টকাটে কি লিখলাম? শুধু পাত লিখবো। আচ্ছা, যাক, এটা আমাদের কোনো গ্যাস ম্যাস না। ওকে, তাহলেও ভাই কি হবে বলতো? একটা পূর্ণাঙ্গ তরঙ্গ দৈর্ঘ্য হবে। কিন্তু ভাই যদি পাশাপাশি, আচ্ছা আমি ডট ডট দিলাম, পাশাপাশি দুইটা যদি নিষ্পন্দ বিন্দু হয়, তাহলে ভাই কি হবে জানো? তরঙ্গ দৈর্ঘ্যের অর্ধেক হবে, মানে অর্ধেক তরঙ্গ দৈর্ঘ্য। এটা তো তোমরা বুঝো, এই কথাটি একটু মাথায় রেখো। তাহলে হবে কি, এই ছবির যত এমসিকিউ আসবে তরঙ্গের ক্ষেত্রে, তোমরা ভাই ধুমাই উত্তর দিতে পারবা, খুব ইজি হবে তোমাদের জন্য। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। Well, তাহলে আমরা 15 পর্যন্ত করলাম, 16 নম্বরটা এখন যদি আমরা ভাই যাই। তো দেখো, আমাদের ওখানে আবার দেখো এই যে ওটা দেখতে হবে। আগে মানে উৎসবিটা লাগবে, আর আর এন এর মধ্যখানে দূরত্ব হবে λ/2। আমরা দেখি, আর আর এন এর মধ্যভাগ দূরত্ব λ/2। ওই রে আর কই, এই যে দেখো, এটা হচ্ছে ভাই আর, এই যে এটা আর, এটা হচ্ছে এন। আমি দেখো, আমি যদি ছবি আগের সব মুছে দিই, খুব বাজে হয়েছে। আর এই দেখো ভাই, এটা হচ্ছে আর, এই যে দেখো আর আর আছে, এটা হচ্ছে এন। আশা করি তোমরা দেখতে পাচ্ছ। তাহলে দেখো ভাই, এই দুটো পাশাপাশি দুটো তরঙ্গ নিষ্পন্দ বিন্দু না? তাহলে পাশাপাশি দুটো নিষ্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কি ভাই? তরঙ্গ দৈর্ঘ্যের অর্ধেক। এই যে তরঙ্গ দৈর্ঘ্যের অর্ধেক, হ্যাঁ। তাহলে 1 নম্বর অপশনটা ঠিক আছে। তরঙ্গটি অনুপ্রস্থ তরঙ্গ, এটা 100% সত্য কথা।
এবার দেখো পি আর পি ওয়ান কণাটি সম্পূর্ণ বিপরীত দশা সম্পন্ন। দেখি পি কই, এই যে দেখো ভাই পি আর পি ওয়ান, তাহলে ভাই দেখো ভাই এই দুইটা কি তরঙ্গ চূড়ায় আছে না? তাহলে অবশ্যই এরা সমদশা সম্পূর্ণ, কিন্তু ওরা এখানে কি দিছে বিপরীত দশা সম্পূর্ণ। তাহলে অবশ্যই ভাই কি বলতো 3 নম্বর অপশনটা ঠিক হবে না। আশা করি আমার ওই কথাটা যদি কেউ ভালোভাবে শোনো এতক্ষণ, তোমরা এইটা খুব ইজিলি উত্তর করতে পারবে। এখানে দেখো ভাই কি বলতেছে 1 AM সমান কত পিএম। আচ্ছা দেখো আমরা যে সকাল দুপুরের এম পিএম ইউজ করি না, এটা সেই এম পিএম না। এই এম তো আছে ভাই অ্যাটোমিটার, কি বলতো অ্যাটো মিটার, এতে অ্যাটো এমতে মিটার। আর পিএম তে কি হচ্ছে জানো, পিএম তো হচ্ছে ভাই পিকোমিটার। ওকে, এই হচ্ছে অবস্থা। এখন এটা যেন তোমাদের রিলেশন একটু ভাই জানতে হবে, মানে মুখস্থ বিদ্যা, যদি না জানো তাহলে হবে না। ওকে, তো দেখো এখানে যে বিভিন্ন এককের উপসর্গ বা গুণিতক আছে সেটা। ওকে, তো রিলেশনটা দেখো আমরা যদি জানি ভাই মিলি, মাইক্রো, ন্যানো, পিকো, ফেমটো, এটা হচ্ছে কি বলতো ভাই এটো। তো দেখো কত হবে, এটা মিলির জন্য 10^3, মাইক্রোর জন্য হচ্ছে 10^6, ন্যানোর জন্য 10^9, পিকোর জন্য 10^12, ফ্যামটোর জন্য কি হচ্ছে ভাই 10^15, আর এটোর জন্য হচ্ছে 10^18। এই রিলেশনটা যদি জানা থাকে তারা এইটা ইজিলি করতে পারবা। তাহলে ভাই দেখো যদি আমরা 1 পিকোমিটার যাই সমান কত বলতো 10^12 মিটার, আর 1 অ্যাটোমিটার সমান হচ্ছে ভাই কত 10^18 মিটার। তো এখন দেখো এই 1 অ্যাটোমিটার সমান কত এটা জানতে হবে না, তাহলে দেখো আমি এটাকে একটু ভাঙে নিই। 10^18 কে ভাই 10^12 কিন্তু 10^6 লেখাই যায়, কারণ -12 -6 -18 হবে মিটার। সরি, এখানে আবার সমান দিলে বলো, পাগলের মতো একটা কাজ বল। তাহলে এটা হচ্ছে কি বলতো ভাই মিটার। এখন তোমরা একটু খেয়াল করো 10^12 মিটার, এটা সমান কি লিখতে পারি ভাই 1 পিকোমিটার লিখতে পারি না? তাহলে 10^12 মিটার সমান কি লিখবো 1 পিকোমিটার। তার সামনে একটা 10^6 হবে, গুণ আছে 1, এই 1 দিলে কি না দিলে কি ভাই, তাই না? এই হচ্ছে অবস্থা। তাহলে এক তো হচ্ছে পিকোমিটার। তাহলে দেখো 1 অ্যাটোমিটার সমান হচ্ছে কত পিকোমিটার। তাহলে এটা কত বলতো ভাই 10^6, এই যে ঘ নম্বর অপশন। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। আশা করি তোমরা বুঝতে পারছো। ওয়েল, এখানে দেখো ভাই কি বলতেছে এবার, সমমানের দুটি রোধ শ্রেণী ও সমান্তরালে যুক্ত হলে, মানে দুইটা রোধ সমান সমান মানে একবার শ্রেণীতে যুক্ত করবো আর একবার কি সমান্তরালে সংযুক্ত করবো, তাহলে এদের রিলেশনটা কি হবে। তো দেখো আমি দেখাচ্ছি। ওকে, তাহলে ভাই দেখো দুইটা রোধ সমমানের হবে, একবার শ্রেণীতে সংযুক্ত আর একবার সমান্তরালে। আচ্ছা ধরো এটা একটা রোধ, এটা একটা রোধ, এটা হচ্ছে R1, এটা হচ্ছে কি বলতো ভাই R2। এদের তুল্য রোধটাকে কি বলবো বলতো RS বলবো। আচ্ছা R1 এর মান ধরো ভাই দিলাম আমি দিলাম, R2 এর মানও তাহলে কি হবে ভাই 8, কারণ দুইটা সমমানের। তাহলে তুল্য রোধ হবে A যোগ A, তাই না? তাহলে এটা হচ্ছে ভাই কত 2A, একটা সম্পর্ক পাইলাম। এবার ধরো ভাই এবার যদি এরা সমান্তরাল থাকে, সমান্তরাল থাকলে কেমনে আমি বলতো কি বলছিলাম বলতো শর্টকাট টেকনিকটা, উপরে আছে গুণফল নিচে আছে ভাই যোগফল। তাহলে এ আর এ গুণ করলে ভাই কত হবে বলতো এ স্কয়ার, আর নিচে কি হবে ভাই যোগফল, এ আর এ যোগ করো তাহলে কি হবে বলতো ভাই 2A। কিছুক্ষণ আগে কিন্তু বলছিলাম, প্রথম থেকে ক্লাসটা দেখো তোমরা, ইজিলি পাবা। এখন ভাই তাহলে দেখো আর পি এর মান কত আসতেছে বলতো, উপরে এ স্কয়ার কে এ দ্বারা ভাগ করলে এ হবে একটা, নিচে আছে কত বলতো ভাই 2। ওকে, এখন আমাদের আর এস আর আর পি এর মধ্যে একটা রিলেশন আনতে হবে, তাই না? তো দেখো আমি এটা হচ্ছে আর এস এর মান একটা রিলেশন দেখাচ্ছি, আর এস ইকুয়াল তাহলে কত আসে 2। আচ্ছা ভাই একটু আমরা কাহিনী করি দেখো তো, এখানে শুধু এ আছে, এর নিচে একটা 2 দেই, হ্যাঁ এখন তুমি বলো স্যার কেমনে আনলেন দেখান, পূরণ করেন। সরি স্যার না ভাই, এগুলো এগুলো ফাজিল স্যার বলে তো। তাহলে এখন যত 2 কাটা গেলে তো আবার ঘুরে ভাই একই বেলেও শিখে, তাই না? তাহলে দেখো ভাই আর এস ইকুয়াল, তাহলে দেখো এই 2 আর উপরে 2 দুইটা গুণ করো তো, 2 দুগুণ কত ভাই 4। আর এ ভাগ 2 মানে কত বলতো এই যে আরপি না, তাহলে আর এস ইকুয়াল কত পাচ্ছি ভাই বলতো 4 আরপি। এই যে দেখো খ নম্বর অপশনটা। ওকে, এই হচ্ছে অবস্থা। এবার দেখো পরেরটা যদি আমরা সলভ করি ভাই, পরেরটা আমাদের কি দেওয়া আছে বলতো, ভালো করে দেখো।
ঘনত্বকে আমরা ভালোভাবে জানি ভাই রো দ্বারা প্রকাশ করা হয়। রো সমান আছে কি বলতো ভাই এম ভাগ বি। আচ্ছা একক কিন্তু মুখস্থ কখনো না, বোকার মতন কখনো মুখস্থ করবে না। এম তে আছে ভাই ভর, ভর কি বলতো কেজি, আর এ ভিতে আছে আয়তন, আয়তন এক হচ্ছে ভাই মিটার কিউব। সূচকের ধর্ম আমরা জানি কেজি, মিটার পাওয়ার প্লাস থ্রি উপরে লেখা যাবে কি বলতো ভাই মাইনাস থ্রি, কেজি পার মিটার কিউব। তাহলে কই আছে দেখো তো, আছে এই যে ক নম্বর অপশন দেখো, কেজি পার মিটার কিউব। এটা দেখো কোনটি দ্বারা জড়তা পরিমাপ করা হয়? ভাই এটা আছে ভর দ্বারা। তোমরা যদি নিউটনের ফার্স্ট ল পড়ো তাহলে ওখান থেকে তোমরা এটা ভালোভাবে জানো। ওকে, এবারে দেখো এবার কি বলতেছে ভাই, এই যে নিচের কোনটি খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তু লিখছে, তো খাড়া উপরের দিকে। আচ্ছা প্রতিটা ছবি দেখো ক খ চারটাতে তুমি গ্রাফ দেখো বেগ বনাম সময়। আচ্ছা এখন একটা নিক্ষিপ্ত বস্তুর বেগ ভাই আমরা ধীরে ধীরে জানি কি উপর থেকে নিচে উঠলে কি কমে না। আচ্ছা তো আমরা সূত্র তো জানি ভি ইকুয়াল ইউ প্লাস না মাইনাস, মাইনাস যেহেতু উপরে উঠতেছে জি টি। এখন ভাই দেখো ভি সমান তাহলে যেটা আসে এর মান যাই দাও না কেন দেই। আচ্ছা আমি এটাকে একটু সাজিয়ে লিখি সূত্রটাকে মাইনাস জিটি প্লাস ইউ। ওকে, তাহলে দেখো ভাই বেগের মান ধীরে, আচ্ছা এটার গ্রাফ, আচ্ছা দেই গ্রাফ দিয়ে বুঝি। দেখো আমরা ভিটাকে ধরো ভাই যেহেতু ওয়াই অক্ষে দিছি, আর টিটাকে দিছি কোন অক্ষে বলতো এক্স অক্ষে। আর ইউ আদিবেগের মান কি ভাই অবশ্যই একটা ধ্রুবক, তাহলে এটাকে ধ্রুবকটাকে সি। আর এই যে মাইনাস জি ভাই এটাও একটা ধ্রুবক না, এটাকে ধরো ভাই এম। তাহলে একটা তোমার সরলরেখা, আহ তোমরা যারা সায়েন্সে পড়ছো, হায়ার ম্যাথ আছে তোমরা এটা ভালোভাবে জানো। হায়ার ম্যাথে স্থানাঙ্ক জ্যামিতিতে এরকম একটা সূত্র আছে যে ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি। ওকে, তাহলে এই যে দেখো ভাই এখানে আছে এই এম ঢালের মানটা কি বলতো ভাই মাইনাস জি। তাহলে এর গ্রাফটা অবশ্যই হবে কি বলতো ভাই নিচের দিকে। আর যদি কি হতে ভাই বলতো প্লাস জি হতো, ঢালটা প্লাস হতো, তাহলে গ্রাফটা হতো উপরের দিকে। এবং অবশ্যই ভাই এটা একটা সরল রেখার সমীকরণ, কিসের সমীকরণ? সরল রেখার সমীকরণ। তাহলে সরল রেখা আছে আমাদের কোনটাতে ভাই, ক আর ঘ। ওকে, তাহলে ক আর, সরি ক আর গ, তাহলে ক আর ঘ ভাই আগেই হবে না, এটা বাদ নিতে এবার। কিন্তু খতে দেখো ভাই একটু ঝামেলা আছে, খতে আবার কি আছে দেখাচ্ছে, দেখাচ্ছে বেগের মান সমান, বেগের মান সমান, এই বেগের মান সমান না, বেগের মান ধীরে ধীরে কমবে। তাহলে ভাই অবশ্যই আমাদের গ নম্বরটা ঠিক। এই যে দেখো এবং গ্রাফটা দেখো নিচের দিকে মুখ করা না। ওকে, এই হচ্ছে অবস্থা। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি। এবার দেখো, এবার আমরা যদি এটা দেখি সিলভারিং করা থাকে। ওকে, হ্যাঁ আচ্ছা আমি একটু আঁকিনি, দুইটা দর্পণে আগে আঁকবো। তোলা আঁকবো এবার অবতল আঁকবো, তো ধরো আমি খুব বাজেভাবে আঁকাবো। এটা হচ্ছে বাইরে পাড়া দেই, এটা হচ্ছে ভেতরে পাড়া। আচ্ছা, অনেকে হয়তো বা উত্তল দর্পণ অবতল দর্পণ এত পরে মনে রাখতে পারে না। আচ্ছা তাদের জন্য একটু বলি, আর যারা পারো তাদের তো কিছু বলে নেই। তো ভাই উত্তল আমি একটু, আমি কেমন, আমিও আমারও খুব সমস্যা হচ্ছে স্টুডেন্ট লাইফে, তাহলে আমি একটু কেমন মনে মানে সেভাবে বলি। আমি হচ্ছে উত্তল একটা হচ্ছে অবতল, তাই না ভাই? আর অবতলের একটা নাম মানে কিছু কিছুক্ষণ আগে দেখছিলাম অভিসারী। ওকে, তাহলে উত্তলের আরেকটা নাম কি হবে বলতো অপসারী। ওকে, এখন দেখো আমরা এটা কেমন মনে রাখবো, উত্তল তে উঁচু না ভাই, উতে উত্তল উতে উঁচু এটা মনে রাখবা। তাহলে অবতলটা অবশ্যই নিচু হবে। ওকে, তাহলে মাথায় রাখবা ভাই উত্তল দর্পণের ক্ষেত্রে কি বলতো, উত্তল দর্পণের ক্ষেত্রে প্রতিফলক পৃষ্ঠ হবে উঁচু, আর অবতল দর্পণের ক্ষেত্রে প্রতিফলক পৃষ্ঠ হবে নিচু। তাহলে দেখো ভাই এই যে ভিতরের অংশটা এখানে দেখো তো একটু নিচু না, একটু একটু বাড়ির মতন গর্ত না নিচু, তো এটা অবশ্যই কি বলতো ভাই হবে অবতল। আর এটা তাহলে ভাই চোখ বুঝে কি বলতো উত্তল। এই যে দেখো উঁচু অংশটাতে প্রতিফলক পৃষ্ঠ, যে পাশে পাড়া লাগা তার অপোজিট পৃষ্ঠটা কি বলতো আমাদের প্রতিফলক পৃষ্ঠ। তাহলে দেখো প্রথমে কি বলতেছে গোলীয় দর্পণে উভয় পৃষ্ঠে পাড়া লাগানো থাকে, সিলভারিং করা থাকে, তাহলে এটা হলো, তাহলে ওটা তো দর্পণই হবে না, তাহলে ভাই ইম্পসিবল। তবে বলতেছে উত্তল দর্পণের অবতল অংশে পাড়া না লাগা থাকে, দেখি এই যে উত্তল দর্পণ, অবতল দর্পণ অবতল অংশে, হ্যাঁ এটা নিচের অংশটাকে তো অবতল বলে। তাহলে ভাই আমাদের এই যে এটা। আচ্ছা বাকিগুলো একটু চেক আউট করি। অবতল দর্পণের অবতল অংশে না, উঁচু অংশে, তাহলে এটা ভুল। অপসারী দর্পণ, এই অপসারী হোজা অবত, হ্যাঁ উত্তল কি বলতো, তাই। আর উত্তলের কি বলতেছে কোথায় লাগা থাকে উত্তল অংশে, এটা হইলো না, তাহলে অবশ্যই খ নম্বরটা ঠিক। পশ্চাৎ বেগ পাওয়া যায় মানে কি সামন পিছনের বেগ, তাই নৌকার বেগ, নৌকার বেগ অবশ্যই সামন। আর তুমি যে নৌকা থেকে যখন লাফ দিবা, নৌকা তোমার যাবে কি বলতো ভাই পিছনে যাবে। বা তুমি দাঁড় টানার কথা ভাবতে পারো, বন্দুক, বন্দুক থেকে গুলি যখন যায় গুলি তো যায় সামনে, কিন্তু বন্দুক তোমাকে একটা পুলিশের ধাক্কা দেয় বা আর্মির
ধাক্কা দেখুন দিয়ে পিছনে দিয়ে মানে বুক দিয়ে। ওকে, তাহলে সামন পিছন পাওয়া আছে। রকেটের অবশ্যই ভাই রকেটের জ্বালানি ফুটতেছে আর রকেটটা কি উপরে উঠতেছে, বায়ুর বেগ যাচ্ছে এভাবে নিচে উপর দিকে। ওকে, তাহলে এখানে তিনটে ঠিক। ওকে, এবার দেখো 24 নম্বর প্রবলেমটা যদি আমরা একটু ভাই দেখি, এখানে দেখো কি দেওয়া আছে, 5 সেন্টিমিটার স্কোয়ার ক্ষেত্রফলের উপর 2 নিউটন বল লম্বভাবে প্রযুক্ত হলে চাপ করতে হবে। এটা খুব ডাইরেক্ট জানো, এটা হচ্ছে একটা রেডিমেড অঙ্ক, তাই না? একদম রেডিমেড, সূত্র মুখস্থ আছে, সে করে দিতে পারে। তো দেখো এটা সূত্র তো আমরা ভাই যা ভালোভাবে জানি, পি ইকুয়াল আছে এফ ভাগ এফ, এফ ভাগ এফ। এখন দেখো এফ এর মান, বলের মান কত বলতো ভাই, 2 নিউটন, কিন্তু ক্ষেত্রফল এর মান হচ্ছে ভাই 5। একটু ঝামেলা আছে ভাই, একটা আছে সেন্টিমিটার স্কোয়ার, তাহলে এটাকে অবশ্যই কি মিটার স্কোয়ার বানিয়ে নিতে হবে। ওকে, তাহলে এই জায়গায় অনেক সময় পোলাপান একটু ঝামেলা, অনেকের ঝামেলা হয়, সবার হয়তো হয় না, তো আমি বলি, যখন পোলাপানকে মিটার স্কোয়ার থেকে সেন্টিমিটার স্কোয়ার বা সেন্টিমিটার স্কোয়ার থেকে মিটার স্কোয়ার, আবার সেন্টিমিটার কিউব থেকে মিটার কিউব, এখানে একটু ঝামেলা হয়। তা আমি কোথায় ঝামেলা পড়ছিলাম আমি সেটা শেয়ার করি। তো দেখো ভাই আমরা জানি, আমি আবার বেশি মুখস্থ মনে রাখতে পারতাম না। ওকে, এখন কথা আছে 100 সেন্টিমিটারে 1 মিটার, প্রতিটার জন্য আলাদা আলাদা করে রিলেশন মুখস্থ রাখা, এটা খুব ঝামেলা ছিল। তা আমি যেভাবে করতাম দেখো, এটা এভাবেই হয় অবশ্য। 100 সেন্টিমিটার সমান আছে ভাই 1 মিটার। আচ্ছা 100 সেন্টিমিটার মানে কি, এটাকে একটু কাহিনী করে এভাবে লেখা যায় না, 10 স্কোয়ার সেন্টিমিটার সমান আছে 1 মিটার। আচ্ছা এখন দেখো ভাই, যেহেতু এখানে স্কোয়ার রিলেশন, তাহলে উভয় পক্ষে বর্গ করে দাও। তাহলে এখানে 10 স্কোয়ার মানে এটা হাজার হবে মতো 10 পাওয়ার 4 সেন্টিমিটার স্কোয়ার। একের উপর স্কোয়ার করলে আছে 1, মিটার উপর স্কোয়ার করলে মিটার আছে। তাহলে সেন্টিমিটার স্কোয়ার আর মিটার স্কোয়ারের রিলেশন কি বলতো ভাই, 10 পাওয়ার 4 তাহলে এই যে 5 কে যদি 10 পাওয়ার 4 দ্বারা ভাগ করি, তাহলে ওটা কি বলতো ভাই, মিটার স্কোয়ার হয়ে যাবে। তাহলে দেখো, তাহলে 5 ভাগ 10 পাওয়ার 4, তাহলে হচ্ছে 5 গুণন 10 ইনভার্স 4। ওকে, এখন এটা ভাই বলে দাও, 5 গুণন হচ্ছে 10 ইনভার্স 4। আচ্ছা এটা যদি আমি মুখে মুখে যদি 5 কে দিয়ে ভাগ করলে হবে 0.4 গুণন হচ্ছে 10 ইনভার্স 4। ওকে, আচ্ছা এটাকে যদি আমরা আমি একবারে করে নেই। আচ্ছা আবার এখানে কোথাও কি ভুল হয়েছে, মেবি ঠিক আছে। আচ্ছা দেখো, আচ্ছা আচ্ছা, মাইনাসের উপর উঠলে হবে কি প্লাস, সরি ভাই একটু ভুল হয়েছিল। আচ্ছা তাহলে দেখো এটাকে এখন তুমি এটা বগিনী আকার আছে, নর্মাল আকার মানে নেবা 4000 হবে। ওকে, এবং তুমি ক্যালকুলেটর দিয়ে এটা করতে পারবে। ওকে, এই অবস্থা, আশা করি তুমি বুঝতে পারছো। এটা দেখো বাল্ক মডুলাস, এটা একটা বলি, বাল্ক মডুলাস সমান কি জানো, বাল্ক মডুলাস সমান ভাই হচ্ছে চাপ ভাগ হচ্ছে বিকৃতি। আমি বাংলা ইজিলি যদি বলি, বাল্ক মডুলাস সমান কি বলতো ভাই, চাপ ভাগ বিকৃতি। এখন চাপের একক আমরা কি জানি বলতো, এককটাই তো বের করতে পারি, তাই না? চাপের একক আমরা কি জানি বলতো ভাই, নিউটন পার মিটার স্কয়ার। আর বিকৃতির কোনো একক নাই। তাহলে ভাই বাল্ক মডুলাসের একক যা, তাহলে চাপের একক যা, বাল্ক মডুলাসের একক কি তা। তাহলে চাপের একক হবে নিউটন পার মিটার স্কয়ার, তাহলে বাল্ক মডুলাসের এককটা হচ্ছে কি বলতো, নিউটন পার মিটার স্কয়ার। তো আজকে এতটুকুই থাকতেছে, প্র্যাকটিস করো। আশা করি ভালো থেকো সবাই।